দশম শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীদের জন্য ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পঞ্চম পর্বের প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিয়ে আমাদের আজকের এই বিশেষ ভিডিও, অর্থাৎ আগস্ট 2021 ভূগোলের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্কুল থেকে দেওয়া হয়েছে বা কয়েকদিনের মধ্যে তোমাদের দেবে, সেই প্রশ্নগুলির সম্পূর্ণ সমাধান নিয়ে আজ তোমাদের মধ্যে হাজির হয়েছেন বিশিষ্ট ভূগোল শিক্ষক মাননীয় সৌনাভ মান্না স্যার। বিকল্প থেকে যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বরে 1.1-এ যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হলো, 4টি অপশান দেওয়া আছে: ভূমধ্যসাগরীয় জলবায়ু, সাভানা জলবায়ু, মৌসুমী জলবায়ু ও নিরক্ষীয় জলবায়ু। উত্তর অবশ্যই নিরক্ষীয় জলবায়ু। 1.2 ঠিক জোড়াটি নির্বাচন করো। প্রথম যেটি অপশান আছে, চাঁদ, সূর্য ও পৃথিবীর কেন্দ্রে একই সরলরেখায় অবস্থান, এটিকে মরাকোটাল বলে। খ, পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান, মরাকোটাল। গ, চাঁদ ও পৃথিবীর মাঝে সর্বাধিক দূরত্ব, পেরিজি। ঘ, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব, অ্যাপোজি। এর মধ্যে সঠিক উত্তরটি হলো খ, পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান, মরাকোটাল। 1.3 যে অবজেক্টিভটি দেওয়া হয়েছে সেটি হলো অতি বিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য। 4টি অপশান আছে: পশ্চিমবঙ্গ, গোয়া, উত্তরপ্রদেশ, সিকিম। উত্তরটা হবে সিকিম। 2 নম্বর দাগে আসি, স্তম্ভ মেলাও বা ম্যাচিং। ক স্তম্ভে দেখো 3টি দেওয়া আছে: বিশুদ্ধ কাঁচামাল, ক্রান্তীয় ঘূর্ণবাদ, পেরু স্রোত। আর খ স্তম্ভে আটাকামা মরুভূমি, তুলো এবং ইয়াস। তো এখানে ম্যাচিং করলে আমরা যেটা দেখতে পাচ্ছি, উত্তর দাঁড়াচ্ছে 2.1 বিশুদ্ধ কাঁচামাল, ওটি ম্যাচ করছে তুলোর সাথে, অর্থাৎ খ। 2.2 ক্রান্তীয় ঘূর্ণবাদ, যেটি ম্যাচ করছে তোমার ইয়াসের সাথে, গ, সম্প্রতি যেটি হয়েছে এবছর। আর 2.3 পেরু স্রোত, যেটি হয়েছে ম্যাচ করছে কার সাথে না, আটাকামা মরুভূমি। তো এই গেল তোমাদের স্তম্ভ মেলাও। এরপর যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদের কাছে বলছি, তোমরা একটু নোট ডাউন করে নিও। প্রথমে যে প্রশ্নটি দেওয়া হয়েছে 3.1 দাগের, জোয়ার ভাটা সৃষ্টির ক্ষেত্রে কেন্দ্র বহির্মুখী বলের প্রভাব উল্লেখ করো। দেখো কি বলছে, পৃথিবী ও তার মেরুরেখার চারিদিকে অনবরত আবর্তন করার জন্য সমুদ্রের জল বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা দেখা যায়। পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে এরূপ ঘটে থাকে। এই শক্তি পৃথিবীর মহাকর্ষ শক্তির বিপরীতে কাজ করে। তাই চাঁদের আকর্ষণে যেখানে জোয়ার হয় তার প্রতিপাদ স্থানে চাঁদের আকর্ষণ অপেক্ষা পৃথিবীর কেন্দ্রাতিক বল আরও বেশি কার্যকর হয়, ফলে সেখানেও জোয়ার হয়। একই সময় পৃথিবীর কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানে যখন জোয়ার হয় তখন সেই স্থানগুলোতে জোয়ারের অতিরিক্ত জল আসে সেই স্থানগুলির সাথে সমকোণে অবস্থিত স্থানগুলি থেকে। এই পরবর্তী স্থানগুলি থেকে জল পূর্ববর্তী স্থানগুলির দিকে সরে যাওয়ায় সেখানেও জলের অবনমন ঘটে। এইভাবে উত্তরটি লেখার চেষ্টা করেছি, তোমরা অবশ্যই এর সঙ্গে ছবিটি অ্যাটাচ করো। তো এই গেল প্রথম প্রশ্নটি। 2 নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে, ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের পার্থক্য। এখানে 3টে পয়েন্ট দিয়ে দিয়েছে, সেই বেসে আমাদের 3টে পার্থক্য লিখতে হবে। প্রথমে আসছে বায়ুর চাপ, 2 স্থায়িত্ব, 3 হচ্ছে আবহাওয়ার প্রকৃতি। 3টে দিয়েছে, অর্থাৎ 3টেই আমরা লিখব। তো বায়ুর চাপের বিষয়ে আমরা কি পার্থক্য দেখতে পারি উভয়ের মধ্যে? বায়ুর চাপ পয়েন্ট করে আমরা যদি লিখি, ঘূর্ণবাতের ক্ষেত্রে দেখি, ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ ও বাইরে উচ্চচাপ বিরাজ করে, অর্থাৎ বায়ুপ্রবাহ কেন্দ্রমুখী হয়। প্রতিভ ঘূর্ণবাতে ঠিক তার উল্টোটি। প্রতিভ ঘূর্ণবাতে কেন্দ্রে উচ্চচাপ ও বাইরে নিম্নমুখী চাপ বিরাজ করায় বায়ুপ্রবাহ কেন্দ্র বহির্মুখী হয়। স্থায়িত্ব, ঘূর্ণবাতের ঘূর্ণবাত স্বল্পস্থায়ী হয়ে থাকে, কিন্তু প্রতিভ ঘূর্ণবাত দীর্ঘস্থায়ী হয়ে থাকে। আবহাওয়ার প্রকৃতি দিয়ে আমরা কি বিচার করব? ঘূর্ণবাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়ে থাকে। আমরা যে আমাদের রিসেন্ট যে ঘূর্ণবাতটি হয়েছে, আমাদের ইয়াসের কথাই বলতে পারি বা আমফানের কথাই বলতে পারি। প্রতিভ ঘূর্ণবাতে ঠিক তার বিপরীত অবস্থা দেখা যায়, অর্থাৎ প্রতিভ ঘূর্ণবাতে শান্ত মেঘমুক্ত আবহাওয়া বিরাজ করে। এটা আবার লাইন তুলেও প্রশ্ন দেয়, প্রতিভ ঘূর্ণবাতে শান্ত মেঘমুক্ত আবহাওয়া বিরাজ করে কেন, দেখে রাখতে পারো তোমরা। তো এই গেলে 2 নম্বর প্রশ্নটি। সংক্ষিপ্ত প্রশ্নে ভালো করে প্র্যাকটিস করো। আর 4 নম্বর যে প্রশ্নটি, অর্থাৎ রচনাধর্মী বা বড় প্রশ্ন যেটি দেয়া আছে, সেটি কি দিয়েছে দেখো, ভারতের কোন অঞ্চলে কফি উৎপাদন করা হয়? এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা দাও। দেখো, ভারতের কফি চাষ মূলত হয়ে থাকে দক্ষিণ ভারতে। 3টি রাজ্য: 1 কর্ণাটক, 2 কেরালা, 3 তামিলনাড়ু। এই 3টি রাজ্যে মূলত ভারতের কফি চাষ সবথেকে বেশি হয়ে থাকে। তো এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা দাও। দেখো, যে কোনো কৃষিজ ফসল গড়ে উঠতে গেলে বা চাষ করতে গেলে 2 ধরনের পরিবেশ লাগে, প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। যেখানে যেহেতু প্রাকৃতিক পরিবেশ চেয়েছে, তাহলে নিম্নে প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করা হলো। প্রথমেই আসছে জলবায়ু। জলবায়ুর একটা অবশ্যই অবদান আছে বিশাল।
যে কোনো চাষ করতে গেলে। তো কফি চাষের জন্য কীরকম জলবায়ু দরকার, না উষ্ণ আর্দ্র জলবায়ু উপযোগী। এই জলবায়ুকে আবার বিভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি বা উপাদান বলতে পারো। প্রথমে আসছে উষ্ণতা। উষ্ণতা কীরকম লাগবে একটা কফি চাষ করতে গেলে, না 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বা 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কফি চাষের জন্য আদর্শ। উঁচু জমিতে 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ও নিচু জমিতে 20 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কফি চাষ খুবই ভালো হয়ে থাকে। দ্বিতীয় যে উপাদানটি খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সেটি বৃষ্টিপাত। বৃষ্টিপাত না হলে চাষবাস হবে না, আমরা জানি। কফি চাষের জন্য কীরকম বৃষ্টিপাত দরকার, 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত কফি চাষের জন্য আদর্শ, আমরা জানলাম। সি বা 3 নম্বর পয়েন্ট হিসেবে দেখাতে পারি আর্দ্রতা ও কুয়াশা। আর্দ্রতা ও কুয়াশা কফি গাছের বৃদ্ধিতে সাহায্য করে থাকে। কফির ফল পাকার সময় শুষ্ক ও রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া দরকার। দক্ষিণ ভারতের নীলগিরি পার্বত্য অঞ্চলে এই ধরনের জলবায়ু দেখা যায়, সেই জন্যই ওইখানেই বা ওই সমস্ত এলাকাতে, পাহাড়ি এলাকাতেই কফি বাগিচা গড়ে উঠেছে বলা যেতে পারে। তুষারপাত ও ঝড়। ঝড় ও তুষারপাত কফি গাছের ক্ষতি করে, অতএব আমাদেরকে এমন পরিবেশেই চাষ করতে হবে বা চাষ হয়ে থাকে কফি চাষ যেখানে তুষারপাত ও ঝড়ের হাত থেকে কফি গাছকে আমরা রক্ষা করতে পারি। এই গেল তোমার জলবায়ু, যার অন্তর্গত আমরা 4টি পয়েন্ট আলোচনা করলাম: উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা ও কুয়াশা আর তুষারপাত, ঝড়। 2 নম্বর যে পয়েন্টটি আসছে প্রাকৃতিক পরিবেশের, সেটি হলো মৃত্তিকা বা মাটি। মাটি কীরকম দরকার, যে কোনো চাষ করতে গেলেই বা কৃষিজ ফসল, মাটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি উপাদান। কফি চাষের ক্ষেত্রে কী মাটি দরকার, ভারতের লাভা গঠিত উর্বর মাটি ও লাল দোআঁশ মাটি কফি চাষের জন্য আদর্শ। মৃদু অম্লধর্মী পটাশ ও হিউমাস সমৃদ্ধ মাটিতেও কফি চাষ নাকি খুবই ভালো হয়ে থাকে। এটি অবজেক্টিভেও দিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে কফি চাষের জন্য কীরকম মাটি দরকার বা মৃত্তিকা, এগুলো ভালো করে একটু নোট ডাউন করো। 3, জমির প্রকৃতি। জমি তো অবশ্যই দরকার, নাহলে চাষ করব কোথায় আমরা। কীরকম জমি দরকার, উচ্চ পাহাড়ের ঢালু অংশে বা পর্বতের পাদদেশী অংশে 500 থেকে 1000 মিটার উচ্চতায় কফি চাষ ভালো হয়ে থাকে, যা দক্ষিণ ভারতের আমরা বলতে পারি কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, এই রাজ্যগুলো আশেপাশে বা উপকূলবর্তী অঞ্চলে, উপকূলবর্তী এলাকাগুলোতে আমরা লক্ষ্য করতে পারি। ছায়া প্রদানকারী বৃক্ষ। ছায়া প্রদানকারী বৃক্ষ মানে শ্যাডো ট্রি, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি। তো চা গাছের মতো কফি গাছও প্রখর সূর্যালোক সহ্য করতে পারে না। ওকে, তাই কফি বাগিচায় ছায়া প্রদান করতে পারে এমন গাছ লাগানো দরকার, কারণ কফিও চা গাছের মতো বেশি সূর্যের আলো নিতে পারে না, এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সেই জন্য কফি বাগিচায় এমন জায়গাতেই আমাদের চাষ করতে হবে যেখানে তার আশেপাশে এলাকায় ছায়া প্রদানকারী বৃক্ষ আমরা লাগাতে পারি বা রোপণ করতে পারি। তো এই গেল প্রাকৃতিক পরিবেশ। অবশ্যই ছবি দেওয়ার চেষ্টা করো। 5 নম্বরে আমার নিজস্ব মতামত আমি বলছি, ভারতের ম্যাপটি এঁকে মোটামুটি আঁকার চেষ্টা করে দক্ষিণ ভারতের যে রাজ্যগুলোতে, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ুতে, যেখানে কফি বাগিচা বা কফি চাষ উন্নত লাভ করেছে বা চিহ্নিতকরণ করে দেখানো যেতেই পারে। এইভাবে তোমরা এটি উপস্থাপন করতে পারো খাতায় তুলে। ধন্যবাদ, ভালো থেকো।